আগামী ৩০ জুন তোমাদের পরীক্ষা, কিন্তু পরীক্ষা স্থগিত, পরীক্ষা পেছানোর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর ইতিমধ্যে স্মারকলিপি জমা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের পক্ষ বিভিন্ন শিক্ষকগণ। তো এই স্মারকলিপিতে আসলেও কি কাজ হবে? স্মারকলিপিতে কোন কোন পয়েন্টগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? এমন কিছু পয়েন্ট আছে যেগুলো নিয়ে আগে ফেসবুকেও কেউ কথা বলেনি, কিন্তু স্মারকলিপিতে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। তো এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো এবং দেখিয়ে দিব যে আসলে এই স্মারকলিপিটা আসলে কাজে দেবে কিনা, কতটুকু দিবে সে আমরা পরে বলবো। তার সাথে এখানে যে কালবেলাও বেশ কিছু নিউজ করেছে এই যে পরীক্ষা নিয়ে, সেটা নিয়ে আমরা কথা বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখার জন্য অনুরোধ করবো তোমরা যারা পরীক্ষার্থী রয়েছো। সো এখানে স্মারকলিপির প্রথম অংশে আমরা দেখতে পাবো যে এটা প্রধানমন্ত্রী কার্যালয় একটা সিল এবং এখানে তারিখ সব কিছু লেখা আছে। বিষয় ছিল দেশের সার্বিক বন্যার পরিস্থিতির জন্য এইচএসসি ও সমমান 2024 পরীক্ষা পেছানোর জন্য আবেদন। সরাসরি কোনো স্থগিত বা কোনো কিছু না, পেছনে স্থগিত শব্দটা কীভাবে হয় যে পরীক্ষা স্থগিত করেছে, নতুন রুটিন যে কোনো সময় দিতে পারে বা পরীক্ষা অনেক পরে হইতে পারে, পেছনের জন্য তারা বলছে যে সরাসরি পরীক্ষা কিছুটা পিছিয়ে দেওয়া হোক। এখানে বলেছে, মহোদয়, আমরা এইচএসসি 2024 পরীক্ষার্থী বিনীতভাবে আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আসন্ন এইচএসসি 2024 পরীক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই পত্রের মাধ্যমে আমাদের দাবির সপক্ষে যুক্তি উপস্থাপন করছি এবং আপনার সদয় বিবেচনা কামনা করছি। তো এখানে প্রথম পয়েন্টে তারা বলেছে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার পরিস্থিতি অবনতি নিয়ে কথা বলেছে। সো এই অবনতি প্রসঙ্গে আমরা একটু আসি, কারণ অবনতিটা এই বন্যাটাই মূলত বিষয়, কারণ এখানে 3 ভাগে বিভক্ত করা হয়েছে পুরো দেশকে। আমি একটু এখানে বিভক্ত ব্যাপারটা বলা হয়েছে যে ভারী বৃষ্টিপাত, পাহাড়ি ঢলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী হয়েছে 15 লাখের বেশি মানুষ। সংখ্যাটা আরও বেশি হইতে পারে। এর মধ্যে 30,000-এর বেশি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে। এছাড়া উজানের ঢল, তিস্তার পানি বেড়ে প্লাবিত হচ্ছে উত্তরাঞ্চল, নিম্নাঞ্চল। অর্থাৎ এটা বলা হয়েছে যে দিনাজপুর বা রাজশাহীর যে ওই সাইডটা রয়েছে সেদিকটা বলা হয়েছে যে তিস্তার পানি বেড়ে সেখানে কিন্তু নিম্ন অঞ্চল প্লাবিত হচ্ছে। ভারী বর্ষণে প্লাবিত হয়েছে কক্সবাজার, টেকনাফ উপজেলা অন্তত 50টা গ্রাম। এটা একদম 100% শিওর থাকো যে 50টা না আর বেশি হবে, এবং এখানেও কয়েক লক্ষ মানুষ পানিবন্দী। কক্সবাজার, টেকনাফের কথা বলছি। অনেক শিক্ষার্থী আমাদেরকে ছবি পাঠিয়েছে, ভিডিও পাঠিয়েছে যে কক্সবাজার ওদের পানি উঠেছে, ওরা কীভাবে পরীক্ষা দিবে ওরা জানে না, প্রস্তুতি ওরা নিতে পারে নাই। দ্বিতীয় দফায় বন্যায় বিধ্বস্ত হয়ে পড়েছে সিলেট, সুরমা, কুশিয়া সহ এই অঞ্চলে সবকটি নদ নদীর পানি বিপদসীমার উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে। এবারের বন্যায় সিলেট নগরীর 23টি ওয়ার্ড, 11টি উপজেলা বৃহস্পতিবার 20 জুন সকাল পর্যন্ত 9,57,448 জন বন্যায় আক্রান্ত হয়। এদিকে দ্বিতীয় দফায় সিলেটে 489টি বিদ্যালয় বন্যা কবলিত হয়েছে। এর মধ্যে 226টি বিদ্যালয় বন্যার্তদের আশ্রয়কেন্দ্র হিসেবে খোলা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন এটা, যে এই যে বন্যায় যে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, এই যে 226টা, এর মধ্যে মিনিমাম 100টা স্কুল রয়েছে যেখানে কিনা তোমাদের পরীক্ষা হবে। সো এই বিষয়টা ইম্পর্টেন্ট। এছাড়া সুনামগঞ্জ জেলায় বন্যা কবলিত হয়েছে প্রায় 259টি বিদ্যালয়। এর মধ্যে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে 148টি বিদ্যালয়। 3 উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স, বন্যায় পানি ওঠে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। সব মিলে সিলেট জেলায় প্রায় 15 লক্ষাধিক মানুষ এখন বন্যা কবলিত। ত্রিপুরা রাজ্যের অতিবৃষ্টির ফলে সৃষ্ট ঢল আর ভারী বর্ষণে মৌলভীবাজার জেলার নদ নদী পানি বেড়েছে, যার কারণে নদী তীরবর্তী লোকালয়ে 47টি ইউনিয়ন প্রায় 3 লক্ষ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে, যেটা মৌলভীবাজারে। এছাড়া বেশ কয়েকদিনে ভারী বর্ষণে চট্টগ্রাম বিভিন্ন এলাকায় পানিবন্দী হয়েছে। টেকনাফে যদিও পানি কেবল নামতে শুরু করেছে, তবুও বন্যা পরিস্থিতি উন্নতি দেখা যাচ্ছে না এই অঞ্চলে। তো এখানে সূত্র তারা দিয়েছে বাংলা ট্রিবিউনকে 20 জুনের ইস্যু। এরপর বলা হয়েছে যে এসবের পাশাপাশি ময়মনসিংহ বিভাগে বন্যা পরিস্থিতি চরম অবনতি হচ্ছে, যেটা সত্য। নেত্রকোনা, কুড়িগ্রাম ওদিকে অনেক অবস্থা খারাপ হচ্ছে। বন্যা কবলিত হচ্ছে বিভাগে নেত্রকোনা শতাধিক পরিবার, শত শত গ্রাম। 71 টেলিভিশন সূত্র মতে সিলেট, সুনামগঞ্জ 80% এলাকা বন্যার পানিতে তলানো। প্রায় এখানে 50% আশ্রয়কেন্দ্র বন্যা কবলিত। নাকাল অবস্থায় সব অঞ্চলের চিকিৎসা ব্যবস্থা। ময়মনসিংহ, নেত্রকোনা সহ বহু পরীক্ষার্থী আশ্রয়কেন্দ্র যাদের বই খাতা পানিতে ভেসে গিয়েছে। ওইদিকে রংপুর, কুড়িগ্রাম অঞ্চলও ভয়াবহ বন্যার কবলে পড়েছে। সো এই হচ্ছে কথা বন্যা। তো এখানে কয়েকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, যে সুনামগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার যেখানে অলরেডি পরীক্ষা স্থগিত করেছে, কিন্তু এখানে টেকনাফের কথা বলা হয়েছে।
টেকনাফে পরীক্ষা কিন্তু স্থগিত করেনি তারা, তার সাথে এখানে কিন্তু ময়মনসিংহ, নেত্রকোনার কিন্তু পরীক্ষা স্থগিত করেনি। এই যে 4-5টা জেলা রয়েছে সেখানে কিন্তু স্থগিত করেনি। তার সাথে রংপুর, কুড়িগ্রাম, নামগুলো শোনো, ময়মনসিংহ, নেত্রকোনা, রংপুর, কুড়িগ্রাম, তারপরে তোমার ওপাশে রয়েছে দিনাজপুর রয়েছে, তারপরে তোমার চট্টগ্রাম রয়েছে। 5-6টার এলাকা আরও বন্যায় ক্ষতিগ্রস্ত। তো এরপর তারা বলেছে যে এইচএসসি পরীক্ষার্থী বর্তমান অবস্থা এবং সার্বক্ষণিক উৎকণ্ঠার কারণ, যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত কিংবা বই খাতা বন্যায় ভিজেছে, নষ্ট হয়েছে, তারা কিভাবে এই দুর্যোগপূর্ণ পরিবেশে জীবনের গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা অংশ নেবে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। সেকেন্ড যে ব্যাপারটা তারা বলেছে এখানে, বন্যা কবলিত এলাকায় দিন এবং রাতের সিংহভাগের সময় বিদ্যুৎ থাকছে না, বিদ্যুতের অভাবে সন্ধ্যার পরে পড়তে বসাটাও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এমন কি বলতেছে, বিপদসংকুল অবস্থায় কিভাবে বন্যা দুর্গতরা পরীক্ষার প্রস্তুতি নেবে। আচ্ছা, বিদ্যুতের সমস্যা কি শুধুমাত্র সিলেটে হচ্ছে বা যেখানে বন্যা সেখানে হচ্ছে? না না না, আমি গ্রামে ছিলাম ভাই, দেখেছি কী অবস্থা। আর এই যে ব্যবসা গরম, এত কষ্ট, এই গরমের মধ্যে শিক্ষার্থী কীভাবে পড়বে? বিদ্যুতের অবস্থা খুবই খারাপ। আবারও বলছি, বিদ্যুৎ সারা দেশেই, গ্রাম অঞ্চলে অনেক জায়গায় এত লোডশেডিং হচ্ছে যে ওরা পড়াশোনা করতে পারছে না এই গরমের মধ্যে। প্রচুর গরম পড়েছে কোরবানির পরে। এর আগের গরমের কথা আমরা বাদ দিলাম, এর আগে সব কিছু বাদ দিলাম, বাট এখন যে গরমটা পড়তেছে, অসম্ভব গরম পড়তেছে এবং অসম্ভব লোডশেডিং দিচ্ছে। 3 নম্বর পড়েছে যে এর মধ্যে সিলেট বোর্ডের শিক্ষার্থীদের পরীক্ষা মাত্র 9 দিন পিছিয়েছে। আদৌ এই 9 দিনে তাদের পুনর্বাসন সম্ভব? অসম্ভব। কেন অসম্ভব বলছি শোনো, এখানে যে কি বলা হয়েছে যে 226টি বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র ঘোষণা করেছে। এই যে বিদ্যালয়গুলোর মাঝখানে অনেকগুলো বিদ্যালয়কে কিন্তু পরীক্ষা কেন্দ্র হিসেবে ঘোষণা করবে। সো পরীক্ষা কেন্দ্র হিসেবে ঘোষণা করলে সেগুলো প্রস্তুত করাও কিন্তু অনেকটা টাফ। সেগুলো আবার যে কোনো সময় বন্যা আসলে সেগুলো কিন্তু খুলে দিতে হবে, অনেক ঝামেলা রয়েছে। সেগুলোকে আসলে কি 8-9 দিনের মধ্যে সেগুলো ঠিক করা সম্ভব হবে? মনে হয় না সম্ভব হবে, এটা তারা বলেছে। এবং তার সাথে শিক্ষার্থী যাদের ঘর থেকে পানি নামতেছে, হয়তো বা 2 দিন পর নেমেও যাবে, কিন্তু তারা কি আসলে যে তাদের জন্য কি আসলে ফেয়ার করা হচ্ছে? তারা কি 9 দিন সময় নিয়ে কি প্রস্তুতি নিতে পারবে? 9 দিনের পড়া কোনোভাবেই না। তো এখানে বলা হয়েছে যে বাংলাদেশের এই বর্ষা মৌসুমে বারংবার বন্যা প্লাবিত হয় বিস্তরেল অঞ্চল। যদি পরীক্ষা চলাকালীন সময়ে পুনর্বার বন্যা দেখা দেয় তাহলে তাদের পরিস্থিতি আরও বর্ণনার উপযোগী থাকবে না। সত্য কথা, গতবার যে আমরা সিলেটের বন্যা দেখেছিলাম এসএসসির সময়, মানে পাগল হয়ে গেছিলো মানুষ, ঠিক আছে, 22-এর যে বন্যাটা ছিল। সো ওই বন্যা আমরা আর দেখতে চাই না, কিন্তু যদি বন্যা হয় সত্যি সেটা আর বর্ণনা দেওয়ার মধ্যে থাকবে না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার নিকট ইতিহাসে এমন প্রাকৃতিক দুর্যোগ পরীক্ষা পিছিয়ে নিয়ে পরীক্ষার্থীদের দুর্দশা লাঘব করা ইতিহাস আছে। আচ্ছা, এই যে সিলেট 3 বোর্ডের এসএসসি পরীক্ষা 8 জুলাই স্থগিত, এখানে তারা এটা নোটিশ 3টা দিয়েছে। বন্যায় সারা দেশে এসএসসি পরীক্ষা স্থগিত। আমি এই কথা বলছিলাম 22-এর বন্যা, যেটা 17 জুন পুরো সারা দেশে পরীক্ষা স্থগিত করেছিল। তখন শিক্ষামন্ত্রী ছিল দীপুমণি পুরো সারা দেশে পরীক্ষা একসাথে স্থগিত করেছিল। এবং বাকি এই যে দুইটা পরীক্ষা কিন্তু শুধুমাত্র নির্ধারিত বোর্ডের পরীক্ষা স্থগিত করেছে। কেমন? আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করলে কিন্তু পুরো দেশে পরীক্ষা স্থগিত করে বন্যার কারণে, তাই না? তো এই ব্যাপারগুলো রয়েছে। এবং সর্বশেষে বলেছে বিভিন্ন শিক্ষা বোর্ডের সমন্বয় একযোগে স্থগিতে যে সুবিধা হতে পারে, ছাত্রছাত্রীদের এইচএসসি শেষ করেই ভর্তি যদি নামতে হয়, সারা জীবনের স্বপ্ন অল্প কিছু দিনের প্রস্তুতির উপর নির্ভর করে গত বছরে চট্টগ্রাম বোর্ডে 10 দিন পরীক্ষা পেছানো হয়েছিল, কিন্তু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পেছায়নি। এসব বোর্ডের সাথে চট্টগ্রাম বোর্ডে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের ভর্তি পরীক্ষা নেয়। এমন অবস্থা স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীর মানসিকভাবে পিছিয়ে পড়বে। বাকিদের অনেক পরে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার করা মানসিক চাপের কারণে অনেকের স্বপ্নভঙ্গ ঘটার বিশাল আশঙ্কা দেখা দিয়েছে। অথচ সকলেই একই শিক্ষা ব্যবস্থা অন্তর্গত, সকলে লেভেলিং প্লেয়িং ফিল্ড পাবার অধিকার রাখে। এখানে একটা কথা আমি বলতে চাই, যেটা হয়তো বা অনেকেই বোঝে না, অনেকে জানে না। 2022 সালে যে রেজাল্টটা ছিল, বন্যার যে এসএসসি পরীক্ষা স্থগিত করেছিল, সব বোর্ডের পরীক্ষাই কিন্তু স্থগিত করেছিল। তারপরও যখন সবার পরীক্ষা যখন শুরু হয়, সিলেট বোর্ড কিন্তু তখনও পিছিয়ে ছিল। তোমরা জানলে অবাক হবা। আমরা যদি লিখি যে এসএসসি রেজাল্ট 2022 লিখছি আমি, 2022-এর রেজাল্ট যদি আমরা দেখতে পাই, তো আমরা দেখতে পারবো, যদি পরিসংখ্যান না দেখি, যে পরিসংখ্যান, বা আমরা যদি লিখি এখানে পরিসংখ্যান, তাহলে পরিসংখ্যান যদি আমরা দেখি 2022-এর যে পরিসংখ্যান,
2022-এর পরিসংখ্যানে আমরা জিনিস দেখতে পাই যে সিলেট বোর্ড সবচেয়ে রেজাল্ট খারাপ করেছিল। সিলেট বোর্ডের রেজাল্ট সবচেয়ে খারাপ ছিল। এই যে পরিসংখ্যান আমরা এখান থেকে দেখবো আশা করি যে কোন বোর্ড রেজাল্ট কেমন কি করেছে, এখানে সব বোর্ডগুলোর তালিকা দেওয়া আছে। সো এই জায়গায় সবচেয়ে বেশি ফলাফল খারাপ করেছিল সিলেট শিক্ষা বোর্ড। অন্যান্য বোর্ড কিন্তু সেই ফলাফলটা খারাপ করেনি, কারণ সিলেট বোর্ডে একমাত্র পরীক্ষা এই যে দেখতে পাচ্ছ যে এসএসসি পরীক্ষায় 92% পাশেরা, যেখানে যশোর বোর্ড শীর্ষ ছিল, আর সর্বনিম্ন ছিল সিলেট বোর্ডে 73%। অর্থাৎ সবচেয়ে রেজাল্ট খারাপটা সিলেট বোর্ড করেছিল, আমি আবারও বলছি। তো এই যে একটা যে লেভেল প্লেয়িং ফিল্ড, সেটা কিন্তু পায়নি সিলেট বোর্ডের শিক্ষার্থীরা। তাদের কিন্তু সেই বন্যা মানে দেওয়ার পরও তাদের রেজাল্ট খারাপ হয়েছিল। তো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও কিন্তু তাদের রেজাল্ট খারাপই থাকবে। বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা একজন অভিভাবক আপনি, সবার উৎকণ্ঠ দৃষ্টি আপনার দিকে। শুধুমাত্র বন্যা কবলিত অঞ্চলগুলোই নয়, বরং সকল বোর্ডের পরীক্ষা 2 মাস পিছিয়ে নিতে বন্যার মৌসুমের পর পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষ বিবেচনা করে দেখার অনুরোধ জানাচ্ছি। অতএব মাননীয় প্রধানমন্ত্রীর নিকট শিক্ষার্থীদের আকুল আবেদন, সাধারণ শিক্ষার্থীদের দাবিসমূহ পর্যালোচনা করে দেখবেন এবং শিক্ষার্থীদের পরিস্থিতিকে অগ্রাধিকার দিয়ে আপনার মূল্যবান সিদ্ধান্ত জানাবেন। তো এখানে বিনীত নিবেদন এইচএসসি সমান পরীক্ষার্থীদের পক্ষে মাইশা মাহফুজ সিনহা, পরীক্ষার্থী এসি 2024 আইডিয়াল কলেজ ধানমন্ডি। মেয়েটা প্রথম দিন থেকে লড়ালড়াই করছে, সো ও এখানে ওর নামটা এসেছে। তো এই হচ্ছে কথা, এইটা হচ্ছে আপাতত স্মারকলিপি। এটা যথেষ্ট যুক্তিগত এবং এখানে 2 মাস পরীক্ষার পেছনের কথা বলেছে, বন্যার কথাটা ওরা উল্লেখ করে বলেছে, বন্যার পরে পরীক্ষাটা নিতে তারা বলেছে। যদি এমনটা হয় ইটস গুড, অনেক ভালো হবে। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই যে কালবালার প্রতিবেদন আমি দেখছিলাম, যেখানে প্রায় 96% মানুষ এখানে ভোট পড়েছে। কত তোমরা জানো? অলরেডি প্রায় 4,90,000 ভোট পড়েছে। তা আমিও ভোটটা দিয়ে দিলাম। ভোটটা দেওয়ার পর যদি আমি রিপোর্টটা দেখি, সেখানে দেখতে পাবো 96% মানুষ চাচ্ছে পরীক্ষাটা পেছানো হোক। তো এই যে 4 লাখ সবাই কিন্তু পরীক্ষার্থী না, অনেকে আছে অভিভাবক, অনেকে আছে কারো ছোটো ভাই পরীক্ষা দিচ্ছে, কারো বড় ভাই পরীক্ষা দিচ্ছে। তো তারাও কিন্তু ভোট দিয়েছে যে পরীক্ষাটা কিছুদিন পেছানো উচিত। তো 4 লাখ মানুষ, যেখানে প্রায় 4 লাখের হয়তো বা 4,90,000 মানে প্রায় 5 লাখ, সেখানে 4.5 লাখ মানুষ চায় পরীক্ষাটা পেছানো হোক। তাহলে শিক্ষা মন্ত্রণালয়ের কী করা উচিত? অবশ্যই পরীক্ষাটা কিন্তু পিছিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করছি। এখন দেখা যাক শিক্ষা মন্ত্রণালয় কী করে এবং প্রধানমন্ত্রী কী করে। আমরা ভরসা আছে প্রধানমন্ত্রীর উপরে। এবং স্মারকলিপিটা তোমাদেরকে দেখালাম। আশা করি কোনো গুরুত্বপূর্ণ টপিকগুলো বললাম, যেগুলো এই যে আশ্রয় কেন্দ্রের ব্যাপারটি, এটা খুবই ইম্পর্টেন্ট। তার সাথে এখানে কুড়িগ্রাম, রংপুর, এখানে ময়মনসিংহ, নেত্রকোনা, এখানে টেকনাফ, কক্সবাজারের কথা বলা হয়েছে, যেগুলো অনেকটাই অবহেলিত বলা যায়, যে তারা অবহেলার মধ্যে ছিল। তারা যে কী করবে তারা নিজেরাও বুঝতেছিল না। তো এই হচ্ছে বিষয়। আজকের মধ্যে আমরা এখানেই বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকো। যখনই যে আপডেট আসে আমরা চেষ্টা করব তোমাদেরকে সেগুলো জানিয়ে দেওয়ার। কেমন?